হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন। ভিউয়ার্স, বাংলাদেশ সুপার 8-এ চলে গেছে। এর পিছনে অনেক কাঠখোট্টা পোড়ানো হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ প্রথম রাউন্ডে 3টি ম্যাচে জয়লাভ করে বীরের মতোই সুপার 8-এ চলে গিয়েছে। এর পিছনে অনেক টানাপোড়া ছিল। সেখানে প্রথমেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায়, তারপরে হারায় বাংলাদেশ নেদারল্যান্ডসকে, এবং শেষমেশ আপনারা দেখেছেন নেপালকে তারা হারিয়েছিল 21 রানে। সেই খেলাটি সম্পর্কে আলোচনা করব। তার আগে বাংলাদেশ সুপার 8-এ কার কার সাথে খেলা সেগুলো আপনাদের জানিয়ে দিই। বাংলাদেশের সুপার 8-এ খেলা পড়েছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে। অস্ট্রেলিয়া ইন্ডিয়া আপনারা জানেন খুবই শক্তিশালী পরাশক্তি, তারা ক্রিকেট বিশ্বে রাজ করে থাকে। তারপরেও বাংলাদেশ সুপার 8-এ এসেছে, তারাও কিন্তু কোনো অংশে কম নয়। তাদেরকে এদের বিরুদ্ধে খেলতে হবে। যদিও আফগানিস্তান একটু সহজ প্রতিপক্ষ, তারপরও কাউকে ছোট করে দেখা যাবে না। বাংলাদেশ, আপনারা বন্ধুরা জানেন, বাংলাদেশ কিন্তু প্রথমে অস্ট্রেলিয়ার সাথে খেলা 21 তারিখে আগামীকাল। সেই খেলাটি অনুষ্ঠিত হবে এন্টিগায়। বাংলাদেশ সময় 6টা 30 মিনিট, সকাল 6টা 30 মিনিট। এবং তারপরের দিনে কিন্তু বাংলাদেশ আবার আরেকটি খেলা খেলবে, মানে 22 তারিখে খেলাটি হবে ইন্ডিয়ার সাথে। সেই খেলাটি তারপরের দিনই 22 তারিখে 8টা 30 মিনিটে, রাত 8টা 30 মিনিটে। এবং পরবর্তী যে শেষ খেলাটি আফগানিস্তানের সাথে, সেটি হবে 25 তারিখে। সেটি হবে 8টা 30 মিনিটে, রাত সকাল 6টা 30 মিনিটে। বাংলাদেশে সুপার 8-এ আসার পিছনে কেউ বলছিল আসতে পারবে না, কেউ বলছিল যে আসবে। বাংলাদেশের নিজের প্রচেষ্টায় বাংলাদেশ সুপার 8-এ এসেছে। বাংলাদেশ সেই যে গত শেষ ম্যাচটা খেললো নেপালের সাথে, সেই খেলাটি ছিল বাংলাদেশের বাঁচা মরার লড়াই। বাংলাদেশ যদি কোনো কারণে নেপালের সাথে হেরে যেত, তাহলে হয়তোবা বাংলাদেশের এই সুপার 8-এ যাওয়া হতো না। তারপরেও বাংলাদেশের সুযোগ ছিল, এবং নেদারল্যান্ডসের সাথে শ্রীলঙ্কার একটি খেলা ছিল। সেই খেলাটি শ্রীলঙ্কা ভালোভাবেই জিতেছে, কিন্তু নেদারল্যান্ডস সুপার 8-এ যাওয়ার জন্য শ্রীলঙ্কার সাথে জিতা খুবই দরকার ছিল, কিন্তু সেখানে সেখানে নেদারল্যান্ডস পারেনি শ্রীলঙ্কার সাথে। তো বাংলাদেশ কোনো দলের দিকে তাকিয়ে থাকতে হয়নি। বাংলাদেশ তাদের সগৌরবে সচেষ্টায় সুপার 8-এ চলে গেছে। আসুন, নেপাল এবং বাংলাদেশের যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল শেষ ম্যাচটি, সেই ম্যাচটি সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে সবাই ভেবেছিল বাংলাদেশ ভালো একটি স্কোর করবে। বাংলাদেশের দর্শকদের মনে একটি ভীতির সঞ্চয় হয়েছিল যে বাংলাদেশ আসলে কি পারবে। কারণ আপনারা দেখেছেন নেপাল কিন্তু সাউথ আফ্রিকার সাথে 1 রানে হেরে গেছে। সেই ভীতিটা বাংলাদেশের ভিতরে ছিল, বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতরেও আমার মনে হয় সেটা কাজ করেছিল, যার জন্যে 106 রানে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। এবং 20টি ওভার খেলতে পারেনি, 19 ওভার 2 বল খেলেছে। প্রথমে বাংলাদেশের 0 রানে একটি উইকেট যায় তানজিদ হাসান তামিম কিন্তু কট আউট হয়ে ফিরে যান। বাংলাদেশের শিবিরে কিন্তু বড় একটা ধাক্কা লাগে। দলীয় 7 রানের মাথায়, দলীয় 0 রানে 1 উইকেট যখন যায় তানজিদ হাসান তামিম, তখন তারপরেই আবার দলীয় 7 রানের মাথায় আরও একটি উইকেট যায়। সেই উইকেটটি ছিল ক্যাপ্টেন শান্তর। আবারও দলীয় 21 রানের মাথায় 3য় উইকেটের পতন ঘটে লিটন কুমার দাস এই 3টি উইকেট যখন 21 রানে চলে যায়, বাংলাদেশ শিবিরে কিন্তু বিশাল বড় এক ধাক্কা খায়। তখন ভেবেছিল যে বাংলাদেশ কিন্তু হয়তোবা ছিটকে যেতে পারে সুপার 8 থেকে। তো বন্ধুরা, সেটা আর হয়নি। দলীয় 30 রানের মাথায় আরও একটি উইকেট যায়। বাংলাদেশের তাওহিদ হৃদয়, তিনি কিন্তু বাংলাদেশের একটি মিডল অর্ডারের মূল স্তম্ভ মাহমুদুল্লাহর সাথে, তিনি যখন আউট হয়ে যায় তখন আর কফিনের বাংলাদেশের যেই ভরসা, অর্ধেক মেরুদণ্ড কিন্তু শেষ করে দেয়। সেই সময় কান্ডারি হয়ে আসেন
বাংলাদেশের সাকিব আল হাসান, তিনি অনেক খেলতে থাকেন, খুব দক্ষতার সাথে খেলতে থাকেন। তিনি রান পাননি, 17টি রান করেছেন, কিন্তু তিনি কিন্তু একটি সাইড আগলে রেখেছিলেন। তারপরে আসেন মাহমুদুল্লাহ, তার সাথে জুটি বাঁধেন। মাহমুদুল্লাহ কিন্তু দুঃখজনকভাবে বন্ধুরা রান আউট হয়। রান আউট হওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশ শিবিরে কিন্তু হতাশা চলে আসে। সেই হতাশা নিয়েই কিন্তু বাংলাদেশের দর্শকরা এই খেলাটি দেখেছিল। সেই হতাশা নিয়েই বাংলাদেশ খেলতে থাকে। অবশেষে 52 রানে যখন মাহমুদুল্লাহ আউট হয়ে যায়, দলীয় 52 রানের মাথায় 5 উইকেট, তখন বোঝাই যাচ্ছিল বাংলাদেশ হয়তো বা 100 করতে পারবে না। আবারও 61 রানে 6 উইকেটের পতন ঘটে। সাকিব আল হাসান শেষ ভরসা, তিনি এলবিডব্লিউ হয়ে ফিরে যান। 69 রানের মাথায় 7ম উইকেটের পতন ঘটে। তানজিদ হাসান সাকিব, তিনি বোল্ড হয়ে যান। 75 রানের মাথায় 8ম উইকেটের পতন ঘটে। জাকির আলী, তিনিও আউট হয়ে যান, বোল্ড হয়ে যান। 88 রানের মাথায় রিশাদ হোসেন কট হন এবং 106 রানে 10ম উইকেটের পতন ঘটে। তাসকিন আহমেদ, তিনি আউট হয়ে যান। এভাবে বাংলাদেশ 106 রানের পুঁজি করে, এই মামুলি পুঁজি নিয়ে খেলতে নেমে বাংলাদেশ, আপনারা জানেন, দুর্দান্ত শুরু করে। তানজিদ হাসান সাকিব, তিনি কিন্তু নেপালের কিন্তু 26 রানের মাথায় 5টি, তিনি নিজে 4টি উইকেট পান এবং 5ম উইকেটের পতন ঘটে। নেপাল যেভাবে শুরু করছিল তার থেকে ভয়ঙ্করভাবেই কিন্তু বাংলাদেশের বোলাররা নেপালের উইকেটগুলি তুলে নেয়। নেপালের প্রথম 106 রানের টার্গেটে খেলতে নেমে নেপাল দলীয় 9 রানে প্রথম উইকেটে আঘাত হানেন তানজিদ হাসান সাকিব, বোল্ড করেন। 9 রানে আবারও একটি উইকেটের পতন ঘটান তানজিদ হাসান সাকিব, তিনি আরেকটি উইকেট নেন। 20 রানে তানজিদ হাসান সাকিব আবারও উইকেট নেন। পরস্পর তিনি উইকেট নিতেই থাকেন। এরপরে আসেন মুস্তাফিজ, 24 রানের মাথায় মুস্তাফিজ, তিনি নিজে একটি উইকেট তুলে নেন। 26 রানে তানজিদ হাসান সাকিব, তিনি আরও একটি উইকেট নেন। এভাবেই 26 রানে 5টি উইকেটের পতন ঘটে নেপালের। তারপরে 78 রানে 6ষ্ঠ উইকেটের পতন ঘটে। মুস্তাফিজুর রহমান আরেকটি উইকেট নেন এবং 85 রানে 7ম উইকেটের পতন ঘটে এবং 85 রানে আবারও 8ম উইকেটের পতন ঘটে। মুস্তাফিজুর আবার উইকেট নেন এবং 85 রানে 9ম উইকেটের পতন ঘটে। এইভাবে 85 রানের বাইরে আর তারা যেতে পারেনি। এভাবে বাংলাদেশ একটি দুর্দান্ত জয়লাভ করে। বাংলাদেশের সেই খেলাটি ছিল ঈদের দিন। বাংলাদেশের ঈদটাকে বাংলাদেশি প্লেয়াররা আরও রাঙিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশি প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি এবং সুপার 8 জানি তারা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানকে তাদের স্বগৌরবে হারিয়ে দেয়। বাংলাদেশ যেন ভালো খেলে সেই প্রত্যাশাই করছি এবং আমাদের তানজিদ হাসান সাকিব কিন্তু 4টি উইকেট পান 7 রানে এবং মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু ডটের পর ডট, তার বল কিন্তু নেপালের ব্যাটসম্যানরা কিন্তু খেলতেই পারেনি। তিনিও কিন্তু 7 রানে 3 উইকেট পান। এভাবে সাকিব আল হাসানও 9 রানে 2টি উইকেট পান। দুর্দান্ত খেলেন এই 3 বোলার এবং এভাবেই 85 রানে অল আউট হয়ে যায় নেপাল। যাই হোক, বাংলাদেশ শুভকামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশের খেলা দেখবেন আপনারা 21 তারিখ, 22 তারিখ, 25 তারিখ এবং বাংলাদেশের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।